আজ আমার অতিথি রাজনৈতিক বিশ্লেষক ও বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ। বিমলদা, স্বাগত আপনাকে। নমস্কার। যে সময় আমরা অনুষ্ঠানটা করছি একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা। মৃতের সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এটা 300, 350 পর্যন্ত যেতে পারে বা তার বেশিও হতে পারে, কারণ 1000 জনের বেশি গুরুতর অসুস্থ, মানে ইনজিওর্ড, তাদের কেউ কেউ ক্রিপলড হয়ে যাবেন। প্রশ্ন অন্য। প্রশ্ন হচ্ছে, আপনি বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছেন, সপ্তাহে 2টো করে, খুব ভালো, কোনো অসুবিধা নেই। বুলেট ট্রেন হবে, খুব ভালো। কিন্তু আপনি ট্র্যাক মেনটেনেন্স, সিগন্যালিং, পুরনো কোচ মেরামতি, প্ল্যাটফর্ম সংস্কার, এই কাজটাকেও তো অগ্রাধিকার দিতে হবে। আপনি কবচ বলছেন, কবচে 64,000 রেলপথ কবচের আওতায় আনতে 1 লক্ষ কোটি টাকা লাগবে, প্রতি কিলোমিটার 50 লাখ টাকা। আর 2022-23 অর্থবর্ষের বাজেট পেশে অশ্বিনী বৈষ্ণব তার জন্য বরাদ্দ করেছেন 300 কোটি টাকার কম। তাহলে কিভাবে আপনি কবচকে দিয়ে রেলপথটাকে সুরক্ষিত করবেন? তাহলে কি আমাদের প্রাণ হাতে নিয়েই চলাফেরা করতে হবে? আমি একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে, দেখুন, দুর্ঘটনার পক্ষে কোনো সাফাই হয় না। আমি বিশ্বাস করি যে দুর্ঘটনার পক্ষে সাফাই দেওয়াটা মানবতার একটা অপরাধ। তাই আমি একজন মানুষ, যে 275 জন এখনও পর্যন্ত মারা গেছেন তারা তো আমাদেরই কারোর পরিবারের মানুষ। এবং দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে রেলে কিন্তু যাতায়াত করে মধ্যবিত্ত মানুষ, খুব টাকা পয়সা যাদের, তারা প্লেনে যাতায়াত করে। প্লেন দুর্ঘটনা যে হয় না তা নয়, সেও মারাত্মক দুর্ঘটনা হয়, কিন্তু ট্রেন দুর্ঘটনা হয় এবং ট্রেন দুর্ঘটনা একেবারে বন্ধ করা যায় না, কিন্তু চেষ্টা করতে হবে বন্ধ করার। আধুনিক পশ্চিমী দেশেও, ব্রিটেন বা ফ্রান্সেও ট্রেন দুর্ঘটনা হয়, একেবারে হয় না তা নয়। আপনি বললেন যে কি করা হয়েছে, কেন আটকানো যাচ্ছে না, আপনার একটা কথা বলি আমি। সেটা হচ্ছে যে কতগুলো তথ্য দিলে কিন্তু আপনি ব্যাপারটা বুঝবেন যে গত 9 বছরে কেন্দ্রীয় সরকার ঠিক কী করেছে। অ্যাক্সিডেন্টের সংখ্যা, এখন অ্যাক্সিডেন্টে যখন কেউ অ্যাক্সিডেন্টের সংখ্যা দিয়ে বিচার করবে, আমাকে তো সংখ্যার কথাটা বলতে হবে। 2006-07 থেকে 2013-14, মানে ইউপিএ সরকার যতক্ষণে চলে গেল 2013-14-তে, মোট ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল 1243টা, আর 2013-14 থেকে 20-21-এ 638টা। যথেষ্ট কমানো গেছে। আমি আবার বলছি, ট্রেন অ্যাক্সিডেন্ট 0 হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু চেষ্টা করা হচ্ছে কমিয়ে দেওয়ার। আরেকটা দিই তথ্য, সেটা হচ্ছে আমাদের এখানে আনম্যান্ড লেভেল ক্রসিং একটা বড় সমস্যা ছিল। এই যে লেভেল ক্রসিংগুলোকে মানে সংখ্যা কমিয়ে আনা, 2009 থেকে 14-র মধ্যে কমানো হয়েছিল 5687টা, আর 14 থেকে 19 হয়েছে 8948টা লেভেল ক্রসিংকে, ওই আনম্যান্ড লেভেল ক্রসিং তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে 18-19-এই হয়েছে 3479টা। আর লাস্ট যে আনম্যান্ড লেভেল ক্রসিং ব্রডগেজ লাইনে উঠে গেছে সেটা হচ্ছে 31শে জানুয়ারি 2019। আর কোনো আনম্যান্ড লেভেল ক্রসিং ভারতবর্ষে নেই। এটাকে আপনি যদি কৃতিত্ব না দেবেন না, কিন্তু আমি মনে করি যথেষ্ট কৃতিত্বের। আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে কোচ, আপনি বললেন উন্নত মানের কোচ। আগে আমাদের আইসিএফ কোচ তৈরি হতো, এখন সেটা উন্নত মানের LBH কোচ তৈরি হচ্ছে। 2009 থেকে 14 পর্যন্ত বছরে 372টা কোচ তৈরি করা হতো। 2014 থেকে 23 বছরে 3550টা করে কোচ তৈরি করা হচ্ছে। এটা উন্নতি নয়? আর একটা তথ্য দিই, অটোমেটিক ট্রেন প্রোটেকশন বা ATP, যাকে কবচ বলা হচ্ছে, কবচ একদম দেশীয় আবিষ্কার, কিন্তু আবার আমি বলছি এটা একটু সময় লাগবে। বাকিগুলো হলে কিন্তু কবচের প্রয়োজনটা অনেক কমে যাবে, কিন্তু কবচ লাগবে। সেগুলোকে ধীরে ধীরে 1 লক্ষ কোটি টাকা ইয়ারমার্ক করা হয়েছে কবচের জন্য। 64,000 কিলোমিটার রেলপথ বরাদ্দ হয়েছে 500 কোটি টাকার। আশা করা যায় অতি দ্রুত সেই ব্যবস্থাও কেন্দ্রীয় সরকার নেবে, কিন্তু তার সঙ্গে আরও কতগুলো বিষয় তো বলতে হবে। আমাদের এখানে ট্র্যাক রিনোভেশন এবং মেনটেনেন্স খুব খারাপ অবস্থায় ছিল আগে। 2022-23 সালে শুধুমাত্র 5227কে ট্র্যাক রিনোভেট করা হয়েছে। ট্র্যাক যে রিনিউয়াল সেটা করা হচ্ছে, ট্র্যাক আপগ্রেডেশন হচ্ছে, অ্যাডভান্স সিগন্যালিং সিস্টেম এখন 97% স্টেশনে চলে গেছে। এগুলোকে উন্নতি বলবেন না? শুধু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে বাকি সমস্ত কৃতিত্বগুলোকে একেবারে আমরা কোনো আলোচনার মধ্যে রাখবো না, ধর্তব্যের মধ্যে রাখবো না, জানেন নয়। যে
দক্ষিণ পূর্ব রেলে যারা লোকোমোটিভ অপারেটর মানে ড্রাইভার, তারা 12 ঘন্টার উপর এক্সেস ডিউটি করতে হচ্ছে। স্ট্রেস, একজন 12 ঘন্টার উপর ডিউটি করলে এই ধরনের সংবেদনশীল কাজ, মনঃসংযোগ ব্যাহত হয়। রিক্রুটমেন্ট নেই, শূন্য পদে খালি, গাংম্যান নেই, সিগন্যাল মেনটেন্যান্সের লোক নেই, লাইন মেনটেন করার লোক নেই, ড্রাইভার রিক্রুট হচ্ছে না। না দেখুন, বিগত 10 বছর কেন একজন লোকোমোটিভ ড্রাইভার 12 ঘন্টার বেশি কাজ করবে? না, একজন লোকোমোটিভ ড্রাইভারের তার মানে কি বলবো, কাজের সময়ের একটা সুনির্দিষ্ট মানে আছে, লিমিটেশন আছে, তার বাইরে তারা করতে পারে না। ফলে তাদের দিয়ে খুব বেশি কাজ করালে সেটা কিন্তু সমস্যা হয়। আমার ধারণা এই তথ্যে কোথাও একটা ভুল আছে, কারণ ড্রাইভারদের এইভাবে কিন্তু কাজ করানো যায় না। দক্ষিণ পূর্ব রেলে হয়েছে, সব জায়গায় বলছে না, প্রায় 40% ড্রাইভারের এই এক্সপিরিয়েন্স। কিন্তু আমার তো মনে হচ্ছে এই তথ্যে কোথাও একটা সমস্যা রয়েছে, কারণ কোনো ড্রাইভারকে যদি তার মাত্রাতিরিক্ত স্ট্রেস দেওয়া হয়, তার কাজের উপর প্রভাব পড়তে পারে। সুতরাং তাদের যত কম স্ট্রেস দিয়ে তারা চালায়, কারণ আপনি বিভিন্ন জায়গায় দেখবেন ড্রাইভারদের রেস্ট রুম রাখা হয়েছে, তারা যাতে রেস্ট নিতে পারে, গার্ডদের রেস্ট রুম রাখা হয় একটাই কারণে, তারা যাতে অতিরিক্ত স্ট্রেস না পান। ফলে তাদের 12-13 ঘন্টা কাজ করালে স্ট্রেস হয়। আমার মনে হচ্ছে কোথাও একটা তথ্যে ভুল আছে, কারণ এইটা কখনো রেল করে না, কারণ এগুলো খুব বিপজ্জনক। তারপরে দেখুন, এখন প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছে। করোনার পরে প্রবীণ নাগরিকদের সুবিধা উইথড্র করা হয়েছে। কিছু ট্রেনকে সুপারফাস্ট তকমা দেওয়া হয়েছে, যেগুলো আগে সাধারণ ট্রেন ছিল, এক্সপ্রেস ট্রেন। ডায়নামিক প্রাইসিং চালু করে সেই টিকিটের দাম বাড়ানো হয়েছে। রেল যাত্রী পরিবহন বাবদ বেশি পয়সা আয় করছে, পণ্য পরিবহন বাবদও বেশি পয়সা আয় করছে। তাও যে কাজগুলো করার কথা সেগুলো না করে পলিটিক্স অফ অপটিক্স করছে, বন্দে ভারত চালাচ্ছে। আমার মনে হয় না। তার কারণ হচ্ছে বন্দে ভারতের প্রয়োজন আছে, বুলেটেরও প্রয়োজন আছে, কারণ একটা দেশের অগ্রগমনের সঙ্গে গতির একটা সম্পর্ক রয়েছে। ফলে রেলে যদি গতিশীল ট্রেন চালু করতে না পারি এবং আরও উন্নত মানের সুবিধা দিতে না পারি, তাহলে কিন্তু অন্তত দেশটা পিছিয়ে থাকবে। আপনাকে একটা উদাহরণ দিই, রেলে চাপার একটা অভিজ্ঞতা আমার তো এখনও রেলেই চাপি আমি। আমার ছোটোবেলায় আমার গ্রামের পাশ দিয়েই রেল লাইন, সুতরাং রেল লাইন দেখে দেখে আমরা বড় হয়েছি, রেল দেখে দেখে। ফলে রেলের সঙ্গে আমার নিজের একটা অদ্ভুত আত্মিক যোগ রয়েছে। এই মানে গত 4-5 বছর আগেও আমার প্রত্যেক বছর কাজ ছিল হাওড়া স্টেশন গেলে একটা করে এক্সপ্রেস টাইম টেবিল আনা। ওগুলো পড়া আমার একটা অভ্যেস ছিল। বাড়ির লোকজন বলতো তোমার মাথা খারাপ হয়েছে, তোমাকে একটা কাজে নিয়ে এক্সপ্রেস টাইম টেবিল পড়ছো। কিন্তু এই আমার একটা প্যাশন আছে রেলের বিষয় নিয়ে চর্চা করার। এখন রেল আমাদের দেশের তো লাইফলাইন আমরা বলি, সেই রেলের মডার্নাইজেশন দীর্ঘদিন হয়নি। আপনার একটা উদাহরণ দেব, সেটা হচ্ছে দীনেশ ত্রিবেদীর কথা মনে আছে? একবার রেলমন্ত্রী হয়েছিলেন, রেল বাজেট পেশ করতে গিয়ে আর তো তৃণমূল অনেক বড় বড় কথা বলছিলেন, আইসিইউতে আছে, রেলটাকে আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তার আগে মন্ত্রী কে ছিলেন? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় রেলের এমন উন্নতি করেছিলেন, রেলটা আইসিইউতে ঢুকে গিয়েছিল। এবং সেটা বিজেপিও বলেনি, ওটা সিপিএমও বলেনি, ওনার দলের নিযুক্ত একজন রেলমন্ত্রী বলেছিল রেলটা আইসিইউতে ঢুকেছে। রেলটা আইসিইউতে ঢোকানোর জন্য দুজন ব্যক্তি দায়ী, একজনের নাম লালু প্রসাদ যাদব, আরেকজন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো পরিকল্পনা ছাড়া যা খুশি তাই করেছেন রেলকে নিয়ে। ছোট একটা ঘটনা বলি, আমি এই বিষয়গুলো এই কারণেই লিখে এনেছি যে পাবলিক মেমোরি ভীষণ শর্ট। তারা কি মনে করে, আচ্ছা 2010 সালের জুলাই মাসে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল সাঁইথিয়াতে। একটা রেল আরেকটা রেলের উপরে উঠে পড়েছিল, সেই পেছনে রেল গিয়ে মেরে দিয়েছিল। হোম মিনিস্টার পি চিদম্বরম তাঁরই রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলেছিলেন তাকে সমালোচনা করে, যে এদের রেলের এত পুয়ার রেসপন্স হয়। পি চিদম্বরমের কথা, যে একটা অ্যাক্সিডেন্টের পরে 2.5-3 ঘন্টা লাগছে রিলিফ ট্রেন যেতে, পরের ট্রেন যাচ্ছে 7 ঘন্টা পরে রিলিফ ট্রেন, এটা এত পুয়ার রেসপন্স কেন? এটা বলেছিলেন পি চিদম্বরম, তিনি তখন গৃহমন্ত্রী এবং রেলমন্ত্রী সম্পর্কে। রামবিলাস পাসওয়ান বলেছিলেন যে আপনারা মমতা ব্যানার্জিকে বলুন তিনি কোথায় থাকবেন, তিনি দিল্লিতে এসে মন্ত্রিত্ব করবেন না পশ্চিমবাংলায় যাবেন, কোনো একটা বেছে নিতে বলুন। আর সেই সময় টাইমস অফ ইন্ডিয়াতে বলা হয়েছিল মমতা সম্পর্কে অ্যান অ্যাবসেন্টি রেল মিনিস্টার। আজকে এই ধরনের সমালোচনা করলে হবে? ভারতীয় জনতা পার্টির অ্যাপ্রোচটা বলি। আচ্ছা, দীর্ঘদিন ধরে আপনি তো দেখে এসছেন, হাওড়া থেকে মেদিনীপুর কেউ যদি যেতে চায়, লোকাল ট্রেনে কোনো বাথরুম আছে? নেই। আচ্ছা, হাওড়া থেকে মেদিনীপুর লোকে বাথরুম যেতে পারে না? এখন যেটা হচ্ছে সেগুলোকে ধীরে ধীরে মেমুতে কনভার্ট করা হচ্ছে। দূরপাল্লা লোকাল ট্রেন এখন মেমু লোকাল ট্রেন হচ্ছে, যাতে বাথরুমটা থাকে।
এক্সপ্রেস ট্রেনগুলো LBH ট্রেন কোচ দেওয়া হচ্ছে যাতে অ্যাক্সিডেন্ট অনেকটা আটকাতে পারে। আগের দিন যেটা ঘটেছে একটা ভয়ঙ্কর ঘটনা, তার কারণ একটা ট্রেন সোজা যাওয়ার কথা 128 কিলোমিটারে যাচ্ছিল, কিভাবে লুপে ঢুকে পড়লো, ঢুকে পড়ে মালগাড়ির ওপরে ধাক্কা মারলো, ডান দিকে চলে গেল, তাতে না যা অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছিল, উল্টো দিক থেকে আরেকটা ট্রেন তার ওপর দিয়ে চলে গেল, ফলে মানুষ মারা গেছে, তার সংখ্যাটা অনেক বেশি। এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা অ্যাভয়েড করলে সবচেয়ে ভালো হতো, কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারিনি। ফলে আমাদের তো মানে দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে আগামী দিনে যাতে না হয়। রেলমন্ত্রী একদম সেই দুর্ঘটনার খবর শুনে এসেছেন, সেখানেই দাঁড়িয়ে কাজ করেছেন, এবং তারপরে ওখানে যখন রেল চালু হলো তারপর ওখান থেকে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আমি মনে করি না বিরোধীরা বলছে সিবিআই তদন্ত সত্য ঢাকা দেওয়ার অদ্ভুত ব্যাপার। তাহলে কি তদন্ত? বিরোধী নেতাদের দিয়ে একটা কমিটি তৈরি হবে নাকি সিবিআই তদন্ত? কারণ কোথাও একটা ওখানে গোলমালের গন্ধ পাওয়া গেছে। কারণ একটা ট্রেন যখন সোজা যাওয়ার কথা কি করে সে চলে গেল লুপ লাইনে, যেখানে মালগাড়ি দাঁড়িয়ে থেকে তার পেছনে মারলো কী করে? ফলে এই যে মানে গোলমালগুলো তো তদন্ত করতে পারে সিবিআই। এখন বিরোধী নেতাদের দিয়ে কোনো কমিটি তো হবে না, ওনারা যাই বলুন, এখন সিবিআই তদন্ত করবে, তাতে এদের অত কথা দেখার কারণ নেই। আর একটা কথা আপনাকে বলি যে কবচ গোটা রেল সিস্টেমে করলে সবচেয়ে ভালো হয়, এর জন্য আরও বেশি টাকা বরাদ্দ করা উচিত এবং বরাদ্দ করা হবে। মানুষ তো ঠকে শিক্ষা নেয়, সুতরাং এই দুর্ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি। আগামী দিনে রেল যে নিরাপত্তা তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, এইটুকু আমরা বলতে পারি। কোনো অ্যাক্সিডেন্ট হলে এই কথাগুলো বলা হয়, এই কথাগুলো এখন মানুষের কাছে কি গ্রহণযোগ্যতা? আবার কোনো অ্যাক্সিডেন্ট, ভগবান করুক না হোক, আবার একই কথা বলা হবে। আসলে সরকারি রেলকে ধীরে ধীরে তুলে দিয়ে আদানি আম্বানিদের হাতে রেল দেওয়ার পরিকল্পনা। আমার তো মনে হয় না যে এরকম একটা বড় সিস্টেম আদানি আম্বানি চালাতে পারবে, আমার কখনো মনে হয় না। কারণ রেল একটা পাবলিক এন্টারপ্রাইজ, ওটা সরকারই চালায়। আপনাকে একটা তথ্য দিই, সেটা হচ্ছে 80-র দশকে মার্গারেট থ্যাচার ইংল্যান্ডে গোটা রেল সিস্টেমটাকে প্রায় প্রাইভেটাইজ করে দিয়েছিলেন, এবং ব্রিটিশ রেল ভীষণভাবে সাফার করেছিল। পরে ধীরে ধীরে আবার সরকারের হাতে আনা হয়। ফলে রেলকে একেবারে আদানি আম্বানির হাতে তুলে দেওয়া হবে না। তবে হ্যাঁ, অবশ্যই প্রাইভেট যে ইনভেস্টমেন্ট রেলে লাগবে, যেরকমটাকে বলি, আপনি বলছেন রেলে তো সবই প্রাইভেট, ক্যাটারিং থেকে শুরু করে সবই প্রাইভেট, প্ল্যাটফর্ম মেনটেনেন্স সেটা অবশ্যই প্রাইভেট, কিন্তু রেল সব প্রাইভেটের হাতে তুলে দেওয়া হবে তা নয়। আবার বলছি প্রাইভেট ইনভেস্টমেন্ট নিশ্চয়ই। না, এখন তো মিত্রকাল চলছে। না না, তা কেন? মিত্রকালে মিত্ররাই না না, ওটা লাভবান, ঠিক আছে, ওটা বলার কথা, কিন্তু সেটা যে কেউ কম্পিটিশনের মাধ্যমে নিতে পারে। এখন আগেকার দিয়ে আপনি যদি ট্রেনে গত 20 বছর আগে এবং এখন যাতায়াত করেন, নিশ্চয়ই দেখবেন প্ল্যাটফর্মগুলো অনেক সুন্দর হয়েছে, ঝকঝকে হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। পশ্চিমবাংলা প্ল্যাটফর্মের কথা ছেড়ে দিন, পশ্চিমবাংলা প্ল্যাটফর্মে কিচ্ছু করা যায় না। আপনাকে জাস্ট এই যখন কথাটা তুললেন উদাহরণ দিই, আমি আবার বলছি, আমি কিন্তু নিয়মিত রেলে চাপি। রেল আমার খুব পছন্দের জিনিস, গাড়ি যাওয়ার সুযোগ থাকলেও আমি রেলে যাই, কারণ অনেক ভালোভাবে যাওয়া যায়। আপনি হাওড়া স্টেশন থেকে আপনি যদি মেদিনীপুর যান, আপনি রেলের ইয়েগুলো দেখবেন, স্টেশনগুলো ঝকঝকে তকতকে সুন্দর পরিষ্কার, কোথাও হকার নেই, কিচ্ছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গেছে। আপনি শিয়ালদা থেকে যান কৃষ্ণনগর, আপনি শিয়ালদা থেকে বনগাঁ যান, দেখবেন প্ল্যাটফর্মের অবস্থা উল্টোডাঙা প্ল্যাটফর্মটা দেখেছেন বিধাননগর রোডের, মানুষের দাঁড়ানোর জায়গা নেই, সেখানে কিন্তু হকার। মাঝখানে যেটা রেল বলেছিল প্ল্যাটফর্মগুলোকে আপলিফটমেন্ট দরকার, একটু উঁচু করতে হবে, কারণ রেলটা উঁচু হয়ে গেছে, প্ল্যাটফর্মটা নিচু হয়ে যাচ্ছে, বয়স্ক লোকেদের, বাচ্চাদের নামার সমস্যা হচ্ছে, মহিলাদের, সেটা করতে গেলে প্ল্যাটফর্ম থেকে হকার তুলতে হবে। একটা কেউ রাজি হলো না, হকার তুলতে দেবো না। বারবার মনে আছে 2-3 বার দক্ষিণ 24 পরগনায় বারুইপুরে হকার তুলতে গিয়ে কী গোলমাল লেগে গেল, ভীষণ গোলমাল লেগেছে। ফলে হকারকে নিয়ে রাজনীতি করব, তাদের কাছ থেকে তোলা নেবো, আবার বলবো রেল উন্নতি করছে না, এ তো একসঙ্গে হয় না। এগুলো কী করে হয়? ফলে আমাদের অ্যাপ্রোচটাও ঠিক করতে হবে, যারা সরকার চালায়, রাজ্য সরকার, তাদের ঠিক করতে হবে। আপনি নিজে মধ্যপ্রদেশে যান না, দক্ষিণ ভারতে যান, ছোট গ্রামের স্টেশনগুলো কত সুন্দর। আমাদের এখানে দক্ষিণ পূর্ব রেলটা অনেকটা ঠিক করা হয়েছে, পূর্ব রেল করা যাচ্ছে না। রাজ্য সরকারকেও তো সহযোগিতা করতে হবে। তারা যদি সহযোগিতা করার আগে নিজের পার্টির চিন্তা করে, পার্টির নেতাদের 2 পয়সা ইনকামের চিন্তা করে, কী করে রেলের উন্নতি হবে? এবার একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অস্থায়ী উপাচার্যতে রাজভবন নিয়োগ করেছে। মন্ত্রী বলছেন উপাচার্যরা যেন দয়া করে দায়িত্ব না নেন, কারণ এই নিয়োগ বৈধ নয়। প্রতি সপ্তাহে উপাচার্যদের কাজের ফিরিস্তি পাঠাতে হবে রাজভবনে। এটা বিকাশ ভবনের মাধ্যমে রাজভবনে যাওয়ার কথা।
এই অভূতপূর্ব সংকট, উপাচার্যদের নিয়ে যে অভূতপূর্ব সংকট, এরকম দৃষ্টান্ত আছে বলে আমার মনে হয় না। সলিউশনটা কি? উপাচার্যকে নিয়ে, উপাচার্যদের নিয়ে সংকট না হলেও উপাচার্যকে নিয়ে সংকটের অভিজ্ঞতা আমার রয়েছে। তখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতাম। উপাচার্য হয়েছিলেন সন্তোষ কুমার ভট্টাচার্য, এবং তারপর সিপিএমের একটা অংশ, বড় অংশই সিপিএম দল মেনে নিতে পারেনি, প্রচণ্ড গোলমাল হয়েছে। তখনকে রাজ্যপাল বিডি পান্ডে? তখন না, রাজ্যপাল ছিলেন এপি শর্মা, অনন্ত প্রসাদ শর্মা, এবং মানে সে রোজ গোলমাল হতো, বন্ধ হতো, গেট আটকে হইচই হতো, মানে আমাদের গোটা এমএ এমফিল জীবনটা ওইভাবেই কেটে গেছে। এখন যে সমস্যাগুলো হচ্ছে, আমি পরিষ্কার মনে করি এন্টায়ার ঘটনার জন্যে এই রাজ্যের শাসক দল দায়ী। তার কারণ আমরা দেখতাম যে আমরা উচ্চশিক্ষাকে নিয়ন্ত্রণ, গোটা শিক্ষা ব্যবস্থাকে বাম নিয়ন্ত্রণের অবস্থা দেখেছি, তার বিরুদ্ধে লড়াইও করেছি। আমি নিজে অধ্যাপক সংগঠন করেছি। আমাদের মূল যে লক্ষ্য ছিল, যেভাবেই হোক মানে শিক্ষা জগৎ থেকে ওই যে দলীয় নিয়ন্ত্রণ, সেটা কিন্তু দূর করতে হবে। 2011-তেই তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এলো, আমাদের একটা আশা ছিল, হালকা হলেও আশা ছিল, যে অন্তত এই শিক্ষা জগৎটাকে এরা ছেড়ে দেবে। কিন্তু দেখা গেল তো ছাড়লই না, বরং পশ্চিমবাংলার শিক্ষা জগৎটাকেই তুলে দিল। শিক্ষা জগৎ থেকে রাজনীতি তুলতে গিয়ে এরা শিক্ষা জগৎটাকেই তুলে দিল। প্রাইমারি থেকে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সর্বত্র নিয়োগ নিয়ে ছেলে খেলা করলো, টাকা পয়সা ঘুষ নিয়ে যারা যোগ্য প্রার্থী তারা 750, 800 দিন রাস্তায় বসে আছে, তাদের হকের চাকরি কেড়ে নিয়ে ঘুষ দিয়ে লোককে ঢোকালো, সেটা একটা দিক। তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রচণ্ড রাজনীতির প্রকোপ, সেটা এরা বলেছিল যে সেন্ট্রালাইজড অনলাইন সিস্টেম চালু হবে, এবারেও চালু করতে পারলো না। অনেক ঘটা করে বলেছিল চালু করব, করতে পারলো না। সবচেয়ে বড় কথা, শিক্ষক নিয়োগ থেকে উপাচার্য নিয়োগ সব এদের হাতে চাই। ফলে তারা করলো, আইন বদলে ফেললো। আইন বদলে ফেলে প্রত্যেক বিশ্ববিদ্যালয় যখন হয় না, বিশ্ববিদ্যালয়ে একটা আইন তৈরি হয়, আইন করেই বিশ্ববিদ্যালয় হয়। বিশ্ববিদ্যালয় তো আর অন্যভাবে প্রতিষ্ঠা হয় না, আইন করে প্রতিষ্ঠা হয়, এবং তারপর বিশ্ববিদ্যালয়ে একটা স্ট্যাটিউট থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ম অনুযায়ী যারা সরকার পোষিত বিশ্ববিদ্যালয়, তাদের আচার্য হবেন রাজ্যের রাজ্যপাল। এটাই ছিল নিয়ম, বহুদিন ধরে চলে আসা নিয়ম। এমনকি সন্তোষ ভট্টাচার্য ঘটনার পরেও সিপিএম অন্তত আচার্য ব্যাপারটা, মুখ্যমন্ত্রীকে আচার্য করতে হবে, সেই রাস্তা কিন্তু নেয়নি, কখনো নেয়নি। এরা প্রথম থেকেই একদম মানে গভর্নরকে সরিয়ে রাখো, গোটাটাই নিয়ে চলে এসো পার্টি এবং রাজনৈতিক নেতাদের কবজায়। মুখ্যমন্ত্রীকে আচার্য করতে হবে, এবং সেই অনুযায়ী প্রস্তাব পাস হলো। কিন্তু সেই প্রস্তাব তো এখনও রাজ্যপাল সই করেনি। সেই আইন পাস হয়েছে, আইনে তো সই উনি করেননি। বিল পাস হয়েছে, এখনও তো আইনে পরিণত হয়নি। রাজ্যপাল সই না করলে রাখতেই পারেন, তার সেই এখতিয়ার রয়েছে, রাজ্যপাল রেখে দিতে পারেন না, কদিন রাখতে পারেন, বলে দিয়েছে। ও সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা আমাদের দেশে সংবিধান অনুযায়ী তিনি রেখে দিতে পারেন। ফলে ওটা ফেরতও দিতে পারেন, রেখে দিতে পারেন, আবার রাষ্ট্রপতির কাছেও পাঠিয়ে দিতে পারেন, যা খুশি তাই করতে পারেন। একবার রাষ্ট্রপতির কাছে পাঠলে ওই প্রশ্ন আর করা যাবে না, রাষ্ট্রপতির কাছে চিরদিন পড়ে থাকতে পারে। আইন অনুযায়ী আচার্য কিন্তু উপাচার্যদের নিয়োগ করতে পারেন। ফলে আজকে এরা যা করছে, আমি মনে করি এটা গোটা ঘটনাটার জন্য দায়ী রাজ্যের শাসক দল তৃণমূল। এই তো আনন্দ বোস অ ক শিখলেন, হঠাৎ করে কি হলো সেটা আমি বলতে পারবো না। আনন্দ বোসের কি ঘটেছে, অ আ ক খ তিনি শিখতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আমাদের যেটা দাবি ছিল যে জগদীপ ধনকর যেভাবে এ রাজ্যের মানুষের কষ্টগুলো বুঝতেন, মানুষ কষ্ট পেলে তার পাশে যেতেন। পোস্টপোল ভায়োলেন্সের পরে এ রাজ্যের হাজার হাজার মানুষ যখন রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছিল, তিনি আসামে গিয়ে তাদের সঙ্গে দেখা করে এসেছেন। এইরকম একজন রাজ্যপাল যে জায়গাটা সেট করে দিয়ে গেছেন, অন্তত রাজ্যপাল যে মানুষগুলো সমস্যায় আছে তাদের কথা ভাবুন। এখন রাজ্যপাল এখন বুঝেছেন যে এ রাজ্যে সব কিছু ঠিকঠাক চলছে না, শিক্ষা জগৎ নিয়ে প্রচুর গোলমাল হচ্ছে। উপাচার্যরা কিন্তু, অস্থায়ী উপাচার্যরা কিন্তু এখনো দায়িত্বভার গ্রহণ করে, সেটা তাদের ব্যাপার। আমি বিশ্ববিদ্যালয় চলবে কি করে? ছাত্ররা তো সব থেকে বড় সাফারার। এই রাজনৈতিক দড়ি টানাটানি, তার দায় রাজনৈতিক কোনো দড়ি টানাটানি নেই। এটা হচ্ছে এই শাসক দল নিজের চারদিকে দড়িটা জড়াচ্ছে আর কি। ওই যারা ঠিকমতো দড়ি নিয়ে খেলতে পারে না, তাদের দড়ি পেঁচিয়ে যায় চারদিকে। এরা সেই প্যাঁচে পড়ে গেছে, কারণ এরা ঠিকঠাক খেলতে পারে না। এদের সেই বুদ্ধিশুদ্ধি নেই। বামেরা বুদ্ধি ছিল, ঠিকঠাক খেলতে পারতো, এরা খেলতে পারেনি, ফলে প্যাঁচে পড়েছে। দায় এদের নিতে হবে। শিক্ষা জগতে যা যা ঘটেছে, দিস political party which is in power in West Bengal, they are absolutely responsible. They have to take the responsibility.
কিন্তু অচলাবস্থা কাটবে কিভাবে? সেটা সরকার ঠিক করুক, রাজ্যপালের সঙ্গে কথা বলুক। সরকারকে রাজ্যপালের সঙ্গে গিয়ে কথা বলতে হবে, কারণ গোলমালটা এরা বাঁধিয়েছে। জগদীপ ধনকর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেতে গেছেন, সেখানে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি কাউকে। মনে পড়ছে জগদীপ ধনকরকে কী হেনস্থার মুখোমুখি পড়তে হয়েছিল। ফলে এরাই এই গোলমালগুলো পাকিয়েছে। এই গোলমালগুলো ঠিক করতে হবে এদের। আমরা কেন করব? আমরা কেন কথা বলবো? এরা করুক না, রাজ্যপালের সঙ্গে এরাই কথা বলুক, সমস্যা মেটাক। কালীঘাটের কাকুর গ্রেপ্তারির পর সবাই বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোঁয়া সময়ের অপেক্ষা। আপনি কি সহমত, নাকি বিজেপি বাজার গরম করছে? আচ্ছা, এখানে বিজেপির সঙ্গে কি সম্পর্ক? বিজেপিই বলছে এই কথাটা। না, বিজেপি বলছে, যারা যারা বলছে তারা তো একটা আইনের স্বাভাবিক গতির কথা বলছে। আইনের স্বাভাবিক গতি, কেউ অপরাধ করলে তাকে সাজা পেতে হবে। আমার বক্তব্য, আমি ইউজুয়ালি দেখেছেন আপনি যে আমি ইউজুয়ালি কোটার নাম নিয়ে আলোচনা করি না, কিন্তু আমি মনে করি আইন বড় শক্ত জিনিস। আইন থেকে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু যখন আইন একবার ধরে না, ও খুব সহজে ছাড়তে চায় না। এখন কালীঘাটের কাকু তো বলেছিলেন আমি কিচ্ছু করিনি। কালীঘাটের কাকু কেঁদে ভাসাচ্ছেন। কালীঘাটের কাকু নামটা কী করে এলো? ওই তাপস মণ্ডল বা ওই যে কুন্তল নামক যা সমস্ত যারা টাকা তুলতো তাদের কাছ থেকে কালীঘাটের কাকুর নাম এলো, কারণ টাকাটা দিতে হবে চাকরির জন্যে। তাদের নাম কোত্থেকে এলো? পার্থ এবং তার বান্ধবী অর্পিতা, তাদের কাছ থেকে। মানিক ভট্টাচার্য, মহামহিম মানিক, তিনি সে 2011 থেকে 2022-23 অবধি মানে সবাই চেয়ার নড়ে গেছে, ওনার চেয়ার নড়েনি, তাঁর কাছ থেকে এলো। ফলে গোটাটা অদ্ভুত একটা সার্কেল। এটা ভিসিয়া সার্কেল কেনা জানি না, কিন্তু একটা সার্কেল। সব একে একে ওই যে কানটানলে মাথাগুলো আসে, আস্তে আস্তে মাথাগুলো এসে গেছে। এখন আমি নিজে বিশ্বাস করি, আমি যদি তৃণমূলকে ঠিকমতো স্টাডি করে থাকি, কারণ দীর্ঘদিন রাজনৈতিক বিশ্লেষণটা আমিও তো করেছি। আর বিজেপিতে যোগ দিলে বিশ্লেষণ করা যাবে না এরকম মাথার দিব্যি কেউ দেয়নি, আমি বিশ্লেষণটাও করি। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যদি প্রক্রিয়াটাকে আমরা বিশ্লেষণ করি, রাজনৈতিক প্রক্রিয়া, তাতে এটা কিন্তু স্পষ্ট যে এই মানে নিচের তলার এই লোকগুলো, সে কুন্তল হতে পারে, তাপস মণ্ডল হতে পারে ইত্যাদি, তারা নেহাতি চুনোপুটি। তার ওপরে কিছু মৌরলা মাস্টার ছিল, তারাও ধরা পড়েছে। তার ওপরে কিছু রুই কাতলা ছিল, তারা ধরা পড়েছে, পার্থ ইত্যাদি ইত্যাদি। এও একজন রুই কাতলা, আমাদের কালীঘাটের কাকু। কিন্তু আবার আমি বলছি, একা রুই কাতলা কিন্তু সব কিছু করেনি, রাঘব বোয়ালও রয়েছে। সেই রাঘব বোয়ালকে ধরার দরকার, কারণ আদালতও বারবার বলছে যে এই দুর্নীতির মাথার কাছে পৌঁছতে হবে। আমার ধারণা মোটামুটি গলা অবধি পৌঁছে যাবে। শুভেন্দু তো বলেই দিচ্ছে এরপরে কে, ওর পরে কে, তাহলে ওই কি কন্ট্রোল করছে? শুভেন্দু আর আমি তো এক নই। আমি একজন অতি সাধারণ রাজনৈতিক কর্মী বা একজন অধ্যাপক, সুতরাং আমি এতটা এগিয়ে বলতে পারবো না। আমি শুধু এইটুকু বলবো, যারা দুর্নীতি করেছে তারা প্রত্যেকে অ্যারেস্টেড হবে। অল অফ দেম মাস্ট বি পুট বিহাইন্ড দ্য বার। কিন্তু সিবিআই এর ট্র্যাক রেকর্ড কিন্তু ভালো নয়। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে এই একটা লজিক, এটা ঠিকই তৃণমূলের লোকজন দেয় যে সিবিআই এর ট্র্যাক রেকর্ড কত পার্সেন্ট লোককে তারা সাজা দিয়েছে ইত্যাদি ইত্যাদি। একটা কথা বলি, অন্তত পশ্চিমবাংলার ক্ষেত্রে বলি, সিবিআইকে এত সমস্যার মধ্যে কাজ করতে হয়েছে পশ্চিমবাংলায়, অন্য কোনো রাজ্য কিন্তু এইভাবে কাজ করেনি। এই রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে রাজ্য সরকার প্রথম যেটা ডিক্লেয়ার করলো, সিবিআইকে কোনো পারমিশন দেওয়া হবে না। মানে সিবিআই নিজেই থেকেই আসতে পারতো, কাজ করতে পারতো, তার যে যেমন পারমিশন দেওয়া ছিল উইথড্র করে নেওয়া হলো। সিবিআই নিজে থেকে কোনো কিন্তু তদন্ত করতে পারে না, তাকে নির্দেশ দিলে তদন্ত করে ইউজুয়ালি। এখন কোর্টের নির্দেশ ছাড়া সিবিআই কাজ করতে পারবে না। সিবিআই তদন্ত করছে, এবং তারপরে যখনই তদন্ত করতে সে একটা জায়গায় পৌঁছেছে, আটকানো হচ্ছে। একজন পুলিশ অফিসার রাজীব কুমার, তাকে কথা বলতে গিয়েছিল, থানার পুলিশ তাকে ধরে বেঁধে মেরে ধরে থানায় নিয়ে চলে গেল, এবং এই রাজ্যের যিনি প্রশাসনের সর্বোচ্চ কর্তা তিনি বেঞ্চ পেতে ধর্মতলায় বসে পড়লেন। এই পরিস্থিতিতে সিবিআইকে কাজ করতে হচ্ছে। আচ্ছা, মধ্যপ্রদেশে এরা এত কথা বলে ব্যাপম নিয়ে সিবিআই তদন্ত হয়েছে। 100 জনের বেশি লোককে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, বহু ডাক্তারের ডিগ্রি কেড়ে নেওয়া হয়েছে, এতগুলো ঘটেছে, অনেকে জেলে গেছে। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী একবারও বেঞ্চ পেতে রাস্তায় বসেছেন, একবারের জন্যও বসেননি। ফলে যে সমস্যার মধ্যে সিবিআই ইডিকে কাজ করতে হচ্ছে এ রাজ্যে, সেটা তো স্বীকার করতেই হবে। তার মধ্যেও ইডি বা সিবিআই যেভাবে কাজ করছে এবং মোটামুটি অধিকাংশ সমস্যার সমাধানের পথে এগিয়ে যাচ্ছে, আমি তো বলবো হ্যাটস অফ টু ইডি, হ্যাটস অফ টু সিবিআই। এটা কলকাতা হাইকোর্টের বিচারপতিরা অ্যাক্টিভ না হলে, তারা শেষ দেখতে না চাইলে এত পর্যন্ত তদন্ত এগোতো না।
যে কারণেই হোক না কেন তদন্ত শেষ হোক, যারা দোষী তারা জেলে যাক, কোমরে দড়ি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হোক, সে যত প্রভাবশালী হোক না কেন, ওই জেলে বসে বড় বড় কথা বলা বেরিয়ে যাবে। তখন পশ্চিমবাংলায় বার্তাটা যাবে যে ক্রাইম নেভার পেজ, রাজনৈতিক ক্ষমতার সুযোগ নিয়ে যা খুশি তাই করবো এবং বাইরে বড় বড় লম্বা লম্বা কথা বলবো, এটা বন্ধ হওয়ার দরকার। নবযুবক যাত্রা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? অভিষেক বয়সে সাবালক হতে পারে, অনেকে বলে ও রাজনীতিতে নিতান্তই নাবালক। এটা অভিষেক করার উদ্যোগ, তৃণমূলের এখানে কিছু ক্ষয় বৃদ্ধি লয় কিছুই নেই, তারা কানেক্টেডও নয় এটার সঙ্গে সেইভাবে। এখানে আবার বিশ্লেষণে যেতে হবে, তৃণমূল কংগ্রেস সত্যি কোনো পলিটিক্যাল পার্টি নয়, হতেও পারেনি। হ্যাঁ, ডেফিনেশনের দিক দিয়ে কেউ বললে আমি বলবো হ্যাঁ সে পলিটিক্যাল পার্টি হিসেবে রেজিস্টার্ড হয়েছে, সব ঠিক আছে, বাট তৃণমূল কংগ্রেস ইজ নট এ পলিটিক্যাল পার্টি। তৃণমূল কংগ্রেস একটা প্ল্যাটফর্ম টাইপের ছিল জাস্ট টু রিমুভ সিপিআইএম ফ্রম পাওয়ার। সেইটা সরিয়ে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের একটা বিরাট ক্রাইসিস দেখা দিয়েছে। যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটা মতাদর্শগত ভিত্তি তৈরি করা, একটা বাংলার উন্নয়ন বা এই ধরনের কোনো ভাবনা চিন্তা নিয়ে আসা, যেটা করতে পেরেছে তেলেগু দেশম। ফলে তেলেগু দেশমের ক্রাইসিস অফ এক্সিস্টেন্স কিন্তু তৈরি হয়নি, তৃণমূল কংগ্রেসের হতে পারে। কারণ তৃণমূল কংগ্রেস যেটা করতে পারতো করলো ঠিক উল্টোটা। ঠিকঠাক শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারলো না, র্যাম্প্যান্ট করাপশন হলো, চুরিতে সবাই এখন এই দলটাকে দেখলেই বলে একদল চোর এসছে, নিয়োগ নিয়ে দুর্নীতি, পুরসভায় দুর্নীতি, ডব্লিউবিসিএর নিয়োগ নিয়ে অভিযোগ, মানে হেন অভিযোগ নেই তা নয়। ফলে এইরকম একটা দলে গণতন্ত্র থাকে না, খুব স্বাভাবিক। ফলে এই যে এটা সাকসেশনের একটা পর্যায় চলছে, একজনকে রাজনীতি চেনানো। কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে যে রাজনীতি না বড় কঠিন জিনিস। আগে রাজতন্ত্রে হতো, রাজা বা তার ছেলেকে শিকারে পাঠাতেন, যা শিকার করে দেখে কেমন পরিস্থিতি, বা এই যা জমিদাররা তাদের ছেলেদের তালুক সামলাতে পাঠাতেন না, রবীন্দ্রনাথকে পাঠাতেন, যাও একটু জমিদারটা দেখে এসো, জমিদারটা চেনাতেন আর কি। তৃণমূল কংগ্রেস অনেকটা নিজেদের ওই রাজা জমিদার মনে করে, ওই জমিদারি চিনতে গেছে, কিন্তু জমিদারি বহুদিন আগে উঠে গেছে। এই যে জমিদারি যারা ভাবছে তারাও উঠে যাবে। আর পার্থক্য হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতা থেকে গেলে বহুদিন তারপরেও তারা থাকে যদি মতাদর্শগত ভিত্তি থাকে। আমি সিপিএম করি না, সিপিএমকে পছন্দও করি না, এটা অত্যন্ত খারাপ টাইপের দল। আর আধুনিক সমাজে কী করে দলটা থাকে আমি জানি না, কিন্তু এটাও তো ঠিক যে এই ক্ষমতা থেকে তারা 10 বছর প্রায় চলে গেছে, বা 10 বছরের বেশি গেছে, 12 বছর। এখনও কিন্তু সিপিএম একটা সভা সমাবেশ করতে পারে, মিছিল করতে পারে, এখনও কিছু ডেডিকেটেড ওয়ার্কার রয়েছে। বিধানসভায় গোল্লা পেয়েছে, তারপরেও ডেডিকেটেড ওয়ার্কার রয়েছে। এসইউসির মতো দল, এত ছোট দল, তারা ডাকলেও কয়েক হাজার কর্মী কিন্তু জড়ো করতে পারে। আমি গ্যারেন্টি দিতে পারি, এখানে নিশ্চয়তা দিতে পারি, তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতা থেকে যাবে তারপর 10টা লোক জোগাড় করতে পারবে না। কারণ এরা যা করেছে মানুষের ওপর, ইনিশিয়ালি মানুষের যে আক্রোশ নেমে আসবে ওরা সামলাতে পারবে না। অধিকাংশকেই পালাতে হবে, এখনই পালানোর সব পরিকল্পনা করছে, কেই পালাচ্ছে, কেউ ধরা পড়ে যাচ্ছে, এইসব হচ্ছে। অধিকাংশই একটা বড় অংশ জেলে ঢুকবে। আর যারা মানুষের ওপর অত্যাচার করেছে তাদের যে কি হবে ভাবতে আমারও গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। খালি বলবো ঈশ্বর ওদের মানুষের হাত থেকে রক্ষা করুন। ফলে এরপর এই দলটা থাকবে না এই কখনো। রুজিরা বন্দ্যোপাধ্যায়কে হ্যারাস করা হচ্ছে এয়ারপোর্টে, সে বাচ্চাকে নিয়ে গিয়ে যাচ্ছিল, মায়ের সঙ্গে দেখা করবে থাইল্যান্ড। সুপ্রিম কোর্ট তো বলেছে যে জানিয়ে যেতে ইডিকে, ও ইডিকে জানিয়েছিল, তাও আটকে দেওয়া হলো। থাইল্যান্ড কোথায়? আমি তো শুনলাম দুবাই যাচ্ছে। যেখানেই যাক, মা তো অসুস্থ। না, আমার কথা হচ্ছে দুবাই এমনভাবে যাওয়া হচ্ছে যেন দুবরাজপুর আর কি। আমরা দুবরাজপুর বছরে একবার যাওয়া হয় কিনা সন্দেহ। এরা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোথায় কোথায় দুবাই যান, কোথায় কোথায় শারজা যান, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরে তো আমি যা টিভিতে দেখলাম, তাকে তো জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ইডি সিবিআই যখন কাউকে আটকায় নিশ্চয়ই কারণ থাকে, কারণে আটকায়। এবং বারবার কেন, এমন তো নয় যে এদের কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি, তো প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এদের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর চাওয়া হচ্ছে। এমন তো নয় যে এদের ডেকে চা খেতে, যে আমি বসে চা খাচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি, এর জন্য তো ডাকা হয়নি। ডাকা হয়েছে যে বাপু এই ঘটনাগুলো তুমি জানো কিনা বলো, এবং বাকি অনেক কিছুই সেখানে ইন্টারভিউতে মানে ওদের আলোচনায় উঠে আসছে, তাদের তদন্তে উঠে আসছে। ফলে তাকে যখন ডাকা হয়েছে তাকে যেতে হবে, তাকে প্রমাণ করতে হবে যে যা জানতে চাইছে দিতে হবে। আর যদি তাকে দোষী সাব্যস্ত করে নির্দোষ প্রমাণ করতে হবে, সবই যদির ব্যাপার। সিবিআই চাইলে আটকাতেই পারে। এখন শুনছি নাকি তারা সুপ্রিম কোর্টে যাবে। তা সুপ্রিম কোর্ট যদি অন্য কিছু বলে, আইন যদি পারমিট করে বাইরে যাবে, এ নিয়ে আমাদের সুপ্রিম কোর্টে অভিষেকের হয়ে সওয়াল করছে রাজ্য সরকার। মানে ইন্ডিভিজুয়াল
যেতেই পারে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারের আইনজীবী গিয়ে অভিষেকের রক্ষা কবচ চাইছে। চাই তো, এই রাজ্যে তো সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। তাহলে রাজ্য সরকারকে কি ইডি রক্ষা কবচ দেবে? ইডি কি রাজ্য সরকারকে গ্রেপ্তার করবে? আমি এটা কথা বলি, সেটা হচ্ছে আচ্ছা এই যে জনজোয়ার না কি সব জোয়ার ভাটার যাত্রা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কেউ কেউ আবার তিহার যাত্রা বলছে ইত্যাদি, আমি কিচ্ছু বলছি না, আমি জনজোয়ারই বলছি। সেখানে এই যে পুলিশগুলো নিয়োগ করা হচ্ছে তার টাকাটা দিচ্ছে কে? টাকাটা কি তৃণমূল কংগ্রেস দিচ্ছে? যদি দেয় কোনো আপত্তি নেই, কিন্তু টিভিতে যা শুনছি সেই খরচটা করছে রাজ্য সরকার। এখানে আমার একটা প্রশ্ন, যে একজন ইন্ডিভিজুয়ালের একটা রাজনৈতিক কর্মসূচিতে 2000-2500 পুলিশ কেন? এই টাকাটা রাজ্য সরকার কেন দেবে? কোনো দলীয় প্রোগ্রামে যতটুকু যা শৃঙ্খলা রক্ষা করতে হয় সেই দিনও পুলিশগুলো করে। সে বিজেপির প্রোগ্রাম হলেও ওরা শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ থাকে, হাজার হাজার পুলিশ। এবং এমন মেদিনীপুরের একটা জায়গায় একটি নাবালিকা হারিয়ে গেছে, তার বাবা মা কাঁদছে মাথা ঠুকে থানায়, আমার মেয়েটাকে খুঁজে দিন। বলছে এখানে ওই সব জনজোয়ার যাত্রা শেষ হোক তারপর যাব। অর্থাৎ এই জনজোয়ার যাত্রার জন্য একটা নাবালিকা হারিয়ে গেছে, পুলিশ তাকেও খোঁজার সময় নেই, এদের প্রোটেকশন দেওয়ার জন্য সময় আছে। এবং তার মধ্যে এদের আবার ভোট হচ্ছে, কে নির্বাচনে দাঁড়াবে। আমি তো জীবনে প্রথম শুনলাম যে ভোটে মানে আগে ভোটের মাধ্যমে প্রার্থী ঠিক করা হতো। একদিন আমেরিকায় কাউন্টিগুলোতে প্রেসিডেন্ট ইলেকশনে তাই হতো, এখানে নতুন ইয়ে হচ্ছে, তার মধ্যে কেউ মারামারি করছে, কেউ ব্যালট বক্স ছেড়ে ফেলছে, কেউ নিজেদের মধ্যে মারপিট লাগিয়ে দিচ্ছে। ফলে এই গোটা সিস্টেমটাই একটা ফেলিওর। এবং রাজ্য সরকার দল সব মিলে, এটা সিপিএমের আমলে বলতাম দল আর সরকার এক হয়ে গেছে, এদের দেখছি দল সরকার সব মিলিয়ে একটা অ্যামালগামেশন তৈরি হয়েছে, একটা খিচুড়ি পিণ্ড। বলয় ঘটককে ডেকেছে 19 জন, ওনাকে এর আগে বহুবার ডেকেছে, উনি কিন্তু যাননি। তাই তো যদ্দূর আমি জানি ওনার বাড়িতে তল্লাশিও করা হয়েছিল। এখন জানি না, ইতিমধ্যেই তো কজন মন্ত্রী গেলেন, একজন মন্ত্রী আর কয়েকজন শিক্ষা দপ্তরের, জানি না এনার কপালে কী আছে। কিন্তু আমি মনে করি ইডি বা সিবিআই যেই ডাকুক যাওয়া উচিত। আমি যতটুকু আমার ধারণা এরা আবার নানা রকম ছুতো খুঁজবে, যাব না, পেট ব্যথা, মাথা খারাপ, এইসব মাথা ব্যথা এইসব করবে। কিন্তু কোনো না কোনো সময় আইনের চোখে তো মানে আইনের সামনে হাজির তো হতেই হবে। আইনের হাতটা না অনেক বড় লম্বা। কেষ্টর ওখানে তৃণমূলের প্রতিনিধি দল গেল কেন? দোলা সেন, অসিত মাল কি বার্তা দিতে? কেষ্টকে বলতে যে আমরা আছি নিশ্চয়ই, তাই হলো হঠাৎ করে একদিন পরে গেল কেন? কারণ কেষ্ট নিজেও ভাঙছে আস্তে আস্তে। দর্দণ্ড প্রতাপ কেষ্ট, মাথায় অক্সিজেন যায় না কিন্তু পুলিশকে বলে বোমা মারুন, তার পছন্দ না হলে কোনো নেত্রীকে বলে ওর নামে গাঁজা কেস দিয়ে দাও, পুলিশকে ধরত, পুলিশকে ঘড়ি রেখে বলে ঠিক 20 মিনিটের মধ্যে না করলে লন্ডভন্ড করে দেবো ইত্যাদি ইত্যাদি। মানে কি বলবো, মাছ কাটা লোক, মাছ কাটাটা অপরাধ নয়, সেটা একটা ব্যবসা। কিন্তু সেখান থেকে যে জায়গায় পৌঁছেছিল ও মানুষের ওপর সেই মাছ কাটা বিদ্যাটা প্রয়োগ করতে শুরু করেছিল আর কি। এখন জেলে গিয়েছে তো মুখ হয়ে গেছে, চুল আর কালো নেই, এখন এই করে করে হাঁটে আর কি। সে এখন এরাও ভাবছে যে মুখ হয়তো খুলে দিয়েছে বা খুলতে যাচ্ছে, কিচ্ছু করার নেই। এতজনকে সাসপেন্ড করা হলো, অনুব্রত মণ্ডলকে সাসপেন্ড করা হয়নি কেন? এখনও তিনি জেলা সভাপতি কীভাবে থাকেন? প্রশ্ন এই দলটাকে সব করা যায় কেন? কেষ্টর ওখানে কয়লা বালি সবই তো কেষ্টর অঞ্চলেই ঘটেছে, তার সঙ্গে কেষ্টর কি সম্পর্ক? এখন এই যে সব ইডি সিবিআই ডাকাডাকি শুরু করেছে তাদের সঙ্গে তাদের কি সম্পর্ক? আমার ধারণা এই যে আমরা নেটওয়ার্ক বলি না, নেটওয়ার্কটা ভালো অর্থে যেরকম ব্যবহার করা যায় সেরকম চুরিরও নেটওয়ার্ক থাকে। তবে কেষ্টর পলিটিক্যাল অবিচুয়ারি বোধহয় লেখা হয়ে গেছে, এই দলটারই পলিটিক্যাল অবিচুয়ারি লেখা হয়ে গেছে। এটা কোনো ক্রমে দাঁড়িয়ে আছে, কোনো ক্রমে দাঁড়িয়ে আছে। একটা ভয়ঙ্কর অসুস্থ রুগীকেও যখন কোরামিন টোরামিন চালিয়ে দেওয়া হয় সে কিছুদিন একটু ইয়েটিএচ করে আর কি, তারপর আবার পড়ে যায়। এই গোটা দলটারই অবিচুয়ারি লেখার সময় হয়ে গেছে। এই আমি আমার রাজনৈতিক জ্ঞান থেকে বলছি, এই দল টিকতে পারে না, টিকবে না, এদের বিদায় নিতেই হবে আজ হোক কাল, এবং তারপরে এদের পরিণতি ভয়ঙ্কর হবে সেটুকু আমি জানি, সেটুকু মানে ইয়ে করতে পারি, আশঙ্কা করতে পারি। কিন্তু এই দলটা টিকবে না এটুকু বলে দিতে পারি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এতক্ষণ সোজা সাপটা কথা বলছিলাম অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক বিমল শঙ্কর নন্দর সঙ্গে।